আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। বাংলাদেশের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সহ রোড টু মিশন 100 সাজেশন, সাইক্লোন সাজেশন এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্নের সহজ সমাধান করে দেওয়া হয়েছে। তাছাড়া 500টি এমসিকিউ সাজেশন রয়েছে, যেখানে 300টি রয়েছে 3 স্টার এবং 200টি রয়েছে 2 স্টার প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব সহজে যাতে সমাধান করতে পারো, এই জন্য আমাদের বইতে প্রচুর পরিমাণে কিউআর কোড দেওয়া আছে। যখনই তোমরা কোনো প্রশ্নে সমস্যায় পড়বে বা কোনো প্রশ্ন বুঝতে পারবে না, তখনই সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করে ফেলবে এবং আমরা হাজির হয়ে যাব সেই প্রশ্নটি বোঝানোর জন্য। তো আজকের ক্লাসে আমরা অধ্যায় 13 যে চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা রয়েছে 2025 সালের খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটা আজকে সমাধান করব। আশা করি আজকের ক্লাসটা করে তোমরা খুব উপকৃত হবে। এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা বাস্তুতন্ত্রের ছবি দেওয়া আছে। এটা মূলত হচ্ছে অনেকগুলো খাদ্য শিকল মিলে খাদ্য জাল তৈরি করেছে সেটার ছবি। তো এখানে আমাদের কি বলেছে যে প্রথম প্রশ্ন হলো ট্রফিক লেভেল কাকে বলে। তো ট্রফিক লেভেল কি আমরা সকলেই জানি যে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলে। তার মানে এখানে আমরা যে খাদ্য শিকল দেখতে পাচ্ছি, মনে করো উৎপাদক, খরগোশ, বাঘ, এটা হচ্ছে একটা খাদ্য শিকল। তাহলে এখানে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে আমরা ট্রফিক লেভেল বলবো। আমরা উৎপাদক বলো, ফড়িং বলো, ব্যাঙ বলো, শামুক বলো, খরগোশ বলো, প্রত্যেকটি হচ্ছে কি ট্রফিক লেভেল। তারপরে প্রশ্ন দেখো, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান কোন ধরনের সম্পর্ক। শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। অর্থাৎ এখানে তাদের মধ্যে এক ধরনের ধনাত্মক আন্তঃসম্পর্ক রয়েছে, যেখানে দুইজনই উপকৃত হচ্ছে। এখানে দেখো ব্যাখ্যাটা, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান হলো ধনাত্মক সহাবস্থান বা মিউচুয়ালিজম। কারণ শৈবাল এবং ছত্রাকের মধ্যে যে ধনাত্মক আন্তঃক্রিয়াটা রয়েছে সেটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম হলো একটি ধনাত্মক আন্তঃসম্পর্ক, যেখানে সহযোগী দ্বয়ের উভয় উপকৃত হয়। কারণ কি? কারণ হচ্ছে ছত্রাক বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে থাকে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই জন্য শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয়। তাহলে আমরা সকলেই জানি শৈবাল এবং ছত্রাকের মিউচুয়ালিজমটাকে হচ্ছে আমরা লাইকেন বলে থাকি। তো এখানে শৈবাল যেহেতু খাবার তৈরি করতে পারে, মানে রান্না করতে পারে, তার কারণ তার ক্লোরোপ্লাস্ট রয়েছে। ছত্রাক কি করে? বায়ু থেকে হচ্ছে জলীয় বাষ্পটা সংগ্রহ করে, মাটি থেকে খনিজ লবণটা সংগ্রহ করে। অর্থাৎ সে কাঁচামাল নিয়ে আসে শৈবালকে দেয় রান্না করার জন্য। আর শৈবাল কি করে? রান্না বান্না করে, অর্থাৎ সে খাবার তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। সে নিজের জন্য এবং ছত্রাকের জন্য যে শর্করা জাতীয় খাবারটা তৈরি করে, সেই খাবারটা দুইজনের জন্যই সরবরাহ করে। এই জন্য যেহেতু দুইজনই উপকৃত হচ্ছে একে অপরের দ্বারা, তাই এই সম্পর্ককে আমরা মিউচুয়ালিজম বলবো। তারপরে প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে সবচেয়ে ছোট খাদ্য শৃঙ্খলটি ব্যাখ্যা করো। সবচেয়ে ছোট খাদ্য শৃঙ্খল কোনটা? এখানে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। আমি একবার তোমাদের বলে দেই। উৎপাদক, ইঁদুর, সাপ, ময়ূর, এটা একটা খাদ্য শৃঙ্খল। উৎপাদক, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, এটা আরেকটা খাদ্য শৃঙ্খল। উৎপাদক, শামুক, সাপ, ময়ূর, এটা আরেকটা। এবং উৎপাদক, খরগোশ, বাঘ। তো প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাড়া বাকি তিনটা খাদ্য শিকলি তোমার 4টা থেকে 5টা করে তোমার খাদ্য স্তর রয়েছে বা খাদক রয়েছে। তো আরেকটা যেটা সবচেয়ে ছোট যে খাদ্য শিকল, সেখানে কিন্তু মাত্র 3টা খাদ্য স্তর রয়েছে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? যেটা আমি সবার শেষে বললাম, উৎপাদক, খরগোশ, বাঘ। তাহলে তোমাকে সেই ছোট খাদ্য শৃঙ্খলটা বর্ণনা করতে বলেছে। দেখো, উদ্দীপকের খাদ্যজালটি হলো, প্রথমে আমরা এই খাদ্যজালটি বলে দিলাম যে বা এঁকে দিলাম যে এগুলো আছে। এরপরে আমরা বের করবো যে এখানে কি কি খাদ্য শিকল রয়েছে, কারণ আমাদের বলতে হবে যে এখানে কি কি খাদ্য শিকল রয়েছে এবং তার মধ্যে কোনটা ছোট। এখন এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে পারে, তোমাকে বলতে পারে সবচেয়ে বড় খাদ্য শিকলটা কোনটা। তখন আমরা যে বড় খাদ্য শিকল আছে সেটা নিয়ে বর্ণনা করব। তার মানে এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, টেস্ট ফলো, প্রিটেস্ট ফলো, যে কোনো পরীক্ষায় আসতে পারে। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে খাদ্য শিকলটা চাবে আমরা তো সেটা বর্ণনা করবোই, তাছাড়া এই খাদ্যজাল থেকে কি কি খাদ্য শিকল পাওয়া যায় সেটাও কিন্তু আমাদের লিখে দিতে হবে। এই খাদ্যজাল থেকে কি কি খাদ্য শিকল পাওয়া যাচ্ছে? উৎপাদক, ইঁদুর, সাপ, ময়ূর। উৎপাদক, শামুক, সাপ, ময়ূর। উৎপাদক, খরগোশ, বাঘ। উৎপাদক, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। তাহলে আমরা যদি এই খাদ্য শিকলগুলো দেখি, তাহলে আমরা দেখে বুঝতে পারছি সবচেয়ে বড়টা হচ্ছে 4 নাম্বার যে খাদ্য শিকল সেটা, এবং সবচেয়ে ছোটটা হচ্ছে কি 3 নাম্বার, অর্থাৎ উৎপাদক, খরগোশ, বাঘ। তাহলে এই ছোট খাদ্য শিকল নিয়ে আমরা হচ্ছে এখন ব্যাখ্যা করব। তাহলে আমরা যদি একটু দেখি যে এই ছোট খাদ্য শিকলে কে কে আছে। ছোট খাদ্য শিকলে 3টা মাত্র খাদ্যস্তর রয়েছে। কয়টা খাদ্যস্তর? 3টা খাদ্যস্তর রয়েছে। তাহলে আমরা এই 3টা খাদ্যস্তরকে এখানে লিখে ফেলি।
এই উৎপাদক যেটা সেটা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাহলে সে হচ্ছে কি স্বভোজী, ঠিক আছে, নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। এদেরকে যে ভক্ষণ করছে অর্থাৎ উৎপাদককে ভক্ষণ করছে খরগোশ, তার মানে সে হচ্ছে কি প্রথম স্তরের খাদক হবে। ওকে, তো প্রথম স্তরের খাদক এবং সে অবশ্যই তৃণভোজী হবে কারণ সে উদ্ভিদ ভক্ষণ করছে। এখন এই প্রথম স্তরের খাদককে ভক্ষণ করে কে? বাঘ, মানে সে হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক। এই দ্বিতীয় স্তরের খাদক কিন্তু তখন সে মাংসাশী হয়ে যাবে, কারণ কি? কারণ সে খরগোশকে ভক্ষণ করছে। তাহলে এই খাদ্য শিকলে আমরা মাত্র 3টা খাদ্য স্তর দেখতে পাচ্ছি। একটা উৎপাদক, উৎপাদককে ভক্ষণ করছে খরগোশ যে হচ্ছে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরকে ভক্ষণ করছে বাঘ যে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে ছোট খাদ্য শিকল, এবং এই ছোট খাদ্য শিকলে যেহেতু এখানে খাদ্য স্তর কম, এই কারণে এখানে শক্তিও কম প্রবাহিত হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি যে শক্তি যতটুকু যাচ্ছে এই 3টা খাদ্য স্তরের মধ্যে রয়েছে, শক্তি বেশি খরচ হচ্ছে না, শক্তি এখানে কম খরচ হবে। ঠিক আছে, যত খাদ্য শিকল ছোট হবে তত শক্তি কম খরচ হবে, আর যত বড় খাদ্য শিকল হবে তত কিন্তু শক্তি বেশি খরচ হবে। তাহলে এইটাই সবচেয়ে ছোট খাদ্য শিকল। এরপরে দেখো আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি কি বলেছে, উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্য শিকলের তৃতীয় স্তরের খাদকের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের কি অসুবিধা হবে বিশ্লেষণ করো। তার মানে এখানে আমাকে সর্বোচ্চ খাদ্য শিকল বের করে আনতে হবে। সর্বোচ্চ খাদ্য শিকল কোনটা সেটা বের করব, বের করার পরে তার তৃতীয় স্তরের খাদকটা কি সেটা বের করব, দেন তার অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের কি কি অসুবিধা হবে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমাদের কিন্তু এখানে জ্ঞানমূলক প্রশ্ন অনেকগুলো আছে। সেটা কি? সেটা আমাকে তৃতীয় স্তরের খাদক বের করতে হবে, তার আগে আমাকে সর্বোচ্চ স্তরের খাদক বের করতে হবে, এবং তার অনুপস্থিতিতে কি কি ঘটবে সেটা বের করতে হবে। তাহলে আমরা অবশ্যই এটা জ্ঞানমূলকে এই 3টা পয়েন্ট মাথায় রেখে অ্যান্সার করব। যেহেতু আমরা গয়ের প্রশ্নে এই 4টা খাদ্য শিকলই লিখে ফেলেছিলাম, তার মানে আমরা বলতে পারি সবচেয়ে বড় খাদ্য শিকলটা হচ্ছে উৎপাদক, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। তাহলে এই সবচেয়ে বড় খাদ্য শিকলের ভিত্তিতেই কিন্তু আমরা পরবর্তীতে অ্যান্সারটা করব। উদ্দীপকের আলোকে সর্বোচ্চ খাদ্য শৃঙ্খলটি হলো বনভূমির বাস্তুতন্ত্র, যেটা আমি একটু আগে বললাম। এখানে তৃতীয় স্তরের খাদকটাকে ব্যাঙ, আর সাপের অনুপস্থিতিতে যে অসুবিধা সৃষ্টি হবে সেগুলো নিচে বিশ্লেষণ করা হলো। তাহলে আমরা যদি খাদ্য শিকলটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, উৎপাদক, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। তার মানে উৎপাদককে ভক্ষণ করছে ফড়িং, ফড়িংকে ভক্ষণ করছে ব্যাঙ, ব্যাঙকে ভক্ষণ করছে সাপ, সাপকে ভক্ষণ করছে হচ্ছে ময়ূর। এখন যে উৎপাদক আছে সে তো স্বভোজী, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরকে ভক্ষণ করে ফড়িং, সে কিন্তু প্রথম স্তরের খাদক এবং সে হচ্ছে একটা তৃণভোজী। ফড়িংকে খাবে ব্যাঙ, ব্যাঙ হচ্ছে তখন দ্বিতীয় স্তরের খাদক, ব্যাঙকে খাবে সাপ, সাপ হচ্ছে তখন তৃতীয় স্তরের খাদক, এবং সাপকে খাবে সর্বোচ্চ স্তরের খাদক ময়ূর। আমরা কিন্তু এটাকে কখনোই চতুর্থ স্তরের খাদক বলবো না, আমরা বলবো সর্বোচ্চ স্তরের খাদক। ঠিক আছে, এখন সাপের সংখ্যা যদি কমে যায় বা সাপ যদি না থাকে, অর্থাৎ সাপের অনুপস্থিতিতে কি কি ঘটতে পারে। মনে করো এখানে হচ্ছে সাপ নেই, তাহলে কি হবে, সাপকে কে খায়? ময়ূর খায়। তার মানে ময়ূরের একমাত্র খাবার হচ্ছে সাপ। তখন খাবারের অভাবে ময়ূর কি হবে, খাবারের অভাবে তাদের সংখ্যা কমে যাবে। কেন? অনাহারে পড়বে ময়ূর এবং তারা ধীরে ধীরে মানে সংখ্যাটা হ্রাস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন যদি সাপ না থাকে তাহলে ব্যাঙকে খায় হচ্ছে সাপ। যেহেতু ব্যাঙকে খাওয়ার মতো কেউ এখানে নাই, তখন ব্যাঙের সংখ্যা বৃদ্ধি পাবে, অনেক বেশি ব্যাঙ হয়ে যাবে। ঠিক আছে, যদি অনেক বেশি ব্যাঙ হয় আবার কি হচ্ছে, এই ফড়িং কিন্তু তখন আর অতিরিক্ত ব্যাঙের খাবারের চাহিদা মেটাতে পারবে না, কারণ হচ্ছে যখন অনেক বেশি ব্যাঙ হয়ে যাবে তখন অনেক বেশি ফড়িংয়ের দরকার হবে, কিন্তু এত বেশি ফড়িং থাকবে না। দেখা যাবে কি ব্যাঙ তার যতটুকু দরকার সেই ফড়িং খেয়ে ফেলবে, তখন কি হবে, এই ব্যাঙের যে খাবারের যে চাহিদা সেটা আর মেটাতে পারবে না ফড়িং। এখন ফড়িংয়ের সংখ্যা যদি কমে যায়, যেহেতু ব্যাঙ সব ফড়িং খেয়ে ফেলছে, ফড়িংয়ের সংখ্যা যদি কমে যায় তখন কি হবে, এই উৎপাদক অর্থাৎ গাছপালার সংখ্যা অনেক বেড়ে যাবে এবং আগাছা বা এদের সংখ্যাটা বেড়ে যাবে। এখন ব্যাঙ তো সরাসরি কোনো গাছ খেতে পারবে না বা সবুজ উদ্ভিদ খেতে পারে না, এই কারণে উৎপাদকের সংখ্যাটা তখন বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যদি সাপ এখানে না থাকে, সাপের সংখ্যা যদি কমে যায় বা সাপ যদি নাই থাকে, তখন কি হচ্ছে, পুরো খাদ্য শিকলের উপর এটার প্রভাব পড়বে। আর যদি একটা খাদ্য শিকলের উপর প্রভাব পড়ে, একটা খাদ্য শিকল যদি ভারসাম্যহীন হয়ে যায়, তখন অবশ্যই বাকি যে খাদ্য শিকলগুলো আছে তারাও কিন্তু মানে তাদের মধ্যেও কিন্তু ভারসাম্যহীনতা দেখা যাবে এবং পুরো বাস্তুতন্ত্রেও দেখা যাবে পুরো ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই কথাগুলি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এবং আমি এটা আরেকবার বলে দিচ্ছি যে তৃতীয় স্তরের খাদকের অনুপস্থিতিতে দ্বিতীয় স্তরের খাদকের সংখ্যা বৃদ্ধি পাবে। এই খাদ্য শৃঙ্খলে দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে ব্যাঙ,
ব্যাঙের সংখ্যা বৃদ্ধি পেলে ফড়িংয়ের সংখ্যা হ্রাস পাবে। ফড়িং যেহেতু খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, তাই ফড়িংয়ের সংখ্যা যদি হ্রাস পায় তাহলে উৎপাদকের সংখ্যাটা বৃদ্ধি হবে। আর উৎপাদকের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সর্বোচ্চ স্তরের খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত হবে না। কিভাবে সঞ্চিত হবে? উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ব্যাঙ তো আর গাছপালা খেতে পারছে না বা লতাপাতা খেতে পারছে না, তখন কি হবে? উৎপাদকের যে শক্তিটা আছে সেই শক্তিটা আর তোমার সর্বোচ্চ খাদ্য অর্থাৎ ময়ূরের মধ্যে সঞ্চিত হবে না, মানে সরবরাহ হবে না। তখন কি হচ্ছে? তখন খাদকের মধ্যে শক্তি সঞ্চিত না হলে শক্তির পতন বা অপচয় ঘটে। সাপ অর্থাৎ তৃতীয় স্তরের খাদকের খাদ্য ঘাটতি দেখা দিবে। খাদ্যের অভাবে সর্বোচ্চ স্তরের খাদকের সংখ্যা হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটিতে তৃতীয় স্তরের খাদক অর্থাৎ সাপ যদি অনুপস্থিত থাকে তাহলে পুরো বাস্তুতন্ত্র ভারসাম্যহীন হয়ে পড়বে। এই ধরনের প্রশ্নে কিন্তু দেখা যায় অনেক সময় যে কোনো একটা স্তরের খাদকের অনুপস্থিতি বলে দিবে যে এই স্তরের খাদক যদি না থাকে তাহলে কি হতে পারে। দেখা যায় ওই স্তরের খাদক যদি না থাকে, যে কোনো একটা স্তর, সেটা দ্বিতীয় স্তর হোক বা তৃতীয় স্তর হোক, তখন তোমরা লেখার ক্ষেত্রে মাথায় রাখবা যে ওই স্তরের খাদক যদি না থাকে তখন তার আগে পরে যে খাদকরা আছে তাদের দুইজনের উপরে কিন্তু প্রভাবটা পড়বে। তাহলে তোমরা একটু চিন্তা করে অ্যান্সার করলেই উত্তরটা একদম ভালো মতো দিতে পারবে। তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। কারোর যদি কোনো সমস্যা থাকে নো টেনশন, আমরা আছি তোমাদের সাথে। কিউআর কোড রয়েছে, কিউআর কোড স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাবো তোমাদের প্রশ্নের সকল সমাধান নিয়ে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।